আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ। আগামী দিন বা এরপরের দিন তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং এরপর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। তো তোমরা অলরেডি ইংরেজির ওভারঅল একটা সাজেশন পেয়ে গেছো যে স্পেসিফিক্যালি বলতে গেলে তোমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, ডায়ালগ এসবের স্পেসিফিক কোন জিনিসটা পড়তে হবে, কোনটা সবচেয়ে বেশি বার আসে এসব সাজেশন পেয়ে গেছো। তো আমি ওই বিষয়ের কথা বলবো না, আমি ওভারঅল ইংলিশ নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। আসলে শুরু করা যাক। এক্সাম হল ম্যানেজমেন্ট, প্রথম কথা হলো তোমরা পড়ছো এতদিন, এক্সাম হলে তোমাদের বেস্ট আউটপুটটা দেওয়ার জন্য এর আগের রাতে কি করণীয় বা এক্সামের দিন সকালে কি করণীয়। এতদিন অনেক কিছু করছো, অনেকে একটা কথা বলে শুনবা যে ইংলিশের আগে কিছু পড়া লাগে না বা ইংলিশের আগে কিছু করতে হয় না, জিনিসটা কিন্তু পুরোপুরি সত্যি না। তোমরা এতদিন অনেক বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে আসছো আগের ইয়ারের, যেমন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, বা ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে বলতে গেলে অনেক আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, এগুলো একটু যেগুলো একটু ক্রিটিক্যাল মনে হয়েছে এতদিন তো করে আসছো, বা তোমরা কঠিন যেগুলো মনে হচ্ছে সেগুলো দাগিয়ে রাখছো। তো ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো বা কঠিন জিনিসগুলো আরেকবার একটু চোখ ধরে যাবে। আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি স্পেসিফিক যে রিটার্ন সাজেশনগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে ওই রিটার্ন সাজেশনগুলো একবার হইলে চোখ বলে যাবে। এবার ভাই রিটার্ন সাজেশন তো দেওয়া হইলো, এটা তো কোনো মানে শিওরিটি নেই যে ভাই যেটা সাজেশন দিছে এটা থেকে আসবে। তোমাদের ওরকম ধরো ইনস্ট্যান্ট যদি কমনও না আসে, তোমাদের ওটুক হচ্ছে অ্যাবিলিটি দিয়ে আসলে গুছাই লিখে আসতে হবে। এখন যে 100% কমন করবে এই নিশ্চয়তা দেখো দিচ্ছেন। আচ্ছা, আসা যাক, আমরা যদি স্পেসিফিক্যালি ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে বলি, ইংলিশ ফার্স্টের ক্ষেত্রে আমাদের সবার সুবিধা আছে সিন প্যাসেজ। সিন প্যাসেজ থেকে আমাদের এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সবসময় 10-এ হয়তো 10টা মানে 5টা কোশ্চেন 10 মার্কের। তো অনেক সময় আমরা ফুল মার্কটা পাই না, বা 2 মার্ক বা 1 মার্ক ওনারা কেটে রেখে দেয় অলরেডি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তোমরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা কোশ্চেন দেওয়া হলো, তোমরা ছোট কোশ্চেন 1 লাইন আনসার দিয়ে দিছো। কারণ এটা যদি 2 মার্কের কোশ্চেন তোমাকে 1 লাইন যদি লিখো তাহলে কখন যদি দিবে না। তোমাদেরকে ওই কোশ্চেনের আশেপাশে রিলেটেড মানে রিলেভেন্ট কিছু তোমাদের ওই টেক্সটে দেওয়াই থাকে, তোমরা একটু বের করে আনতে হবে জিনিসটাকে। শুধুমাত্র 1 লাইন লিখে বা হচ্ছে একদম শর্টে কনসাইজ করে লিখে যে তোমরা 2 দিয়ে পাবা, জিনিসটা গ্যারান্টি করে দিচ্ছে না। এরপর আসা যাক আমাদের ফ্লো চার্টে। ফ্লো চার্ট একদম ইজিয়েস্ট একটা আহ, মানে মার্ক তোলার জন্য ইজিয়েস্ট একটা টপিক। আমাদের সময় আমাদেরকে একটা টিচার বলতো কলেজে যে যে কিছুই পারে না সে ফ্লো চার্ট হইলেও পারে। কারণ এটা হচ্ছে আসলে ব্রেন চার্টের মধ্যে কিছুই নেই, একটার উপর একটা দেওয়া থাকে, তুমি শুধু জিনিসগুলো তুলে দেওয়া বক্স করে। ঠিক আছে। এরপর আসো সামারি। সামারি হচ্ছে ভাই আমার মতে এই সবগুলা রাইটিং এর চেয়ে রিটেন পার্টের চেয়ে সামারি পার্টটা একটু ক্রিটিক্যাল। কারণ দেখো, তোমাদের সামারিতে 10 মার্ক এবং তোমার তিন তিন থেকে 4টা লাইন লিখে মাত্র 10 মার্ক পেয়ে যাচ্ছ। এবং খুব ভালো লাগলে তোমাদেরকে এক্স্যাক্টলি 10-এ 10 দেয়, দেয় না যে এরকম না, কিন্তু একটু তোমাদের শব্দ চয়ন এবং হচ্ছে তোমাদের যে কটুক কনসাইজ করে আনতে পারতেছো তোমরা, বা কয়েকটা লাইনকে সামারি করে যে একটা শর্টে আনার টেন্ডেন্সিটা, এটা তোমাদের ঠিকভাবে ফুটে উঠতেছে কিনা। একটা সাজেশন থাকবে তোমাদের জন্য যে এই সামারিটা একটু শেষে আনসার করার চেষ্টা করবে, কারণ হচ্ছে একটু ভেবে চিন্তে আনসার করলে তোমাদের হয় কি জিনিসটা হচ্ছে আর একটু ভালোভাবে পারবে। যে জিনিসটা আমি করতাম যে আমি সবগুলো আনসার করতাম, সামারিটা পরে করতাম। পরে রিটেন লিখে আমি সামারি করতাম। সামারির জন্য আলাদা আমি পরীক্ষার শেষের 20 মিনিট রাখতাম, যে এই 20 মিনিটে আমি 10 মিনিট সামারিটা অ্যানালাইজ করবো, মানে টেক্সট অ্যানালাইজ করবো, এবার সামারিটা করবো। এটা করতে পারবো না চাইলে। এবার আসলে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জ, এই তিনটা হচ্ছে ভাইয়ারা বোর্ড কোশ্চেন মাস্ট করবা। বিগত সালে যা যা আসছে, বিগত অ্যাটলিস্ট 4 বছরে যা যা আসছে বোর্ড কোশ্চেন উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং তোমার রিঅ্যারেঞ্জ, খুব ভালোভাবে করে নিবা, আশা করি সমস্যা হবে না। এবার আসো রিটেন পার্টের ক্ষেত্রে এক্সট্রা করে কিছু বলবো না, আমি ওভারঅল একটা যদি সাজেশন দিয়ে দিই তোমাদেরকে। প্যারাগ্রাফের ক্ষেত্রে অনেকে মনে করে ভাই 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ লিখে এই নাম্বার, মানে যত পেজ নিবো তত নাম্বার। জিনিসটা কিন্তু সত্যি না। তোমরা ম্যাক্সিমাম লিখবা 3 থেকে 3.5 পেজ, 3 থেকে 3.5 পেজ, এর বেশি না। কারণ প্রথম কথা হলো তুমি যখন খুব বেশি লেখার চেষ্টা করবে তোমার কোয়ালিটি ড্রপ হবে, তোমার লেখার যে সৌন্দর্যটা আছে ওইটা থাকবে না। এবং যখন শুধু দেখবা যে শুধু পেজ ভরাচ্ছ, টিচারও বিরক্ত হয়ে যাবে যে ভাই লিখছে এত কি লিখছে। স্টুডেন্টটা তখন দেখবে বিরক্ত হয়ে পরেগুলোতে মার্ক আরো কম দিচ্ছে। তো একদম স্পেসিফিক সুন্দরভাবে মার্জিত হয়ে লিখবা। প্রত্যেকটা পেজে তোমরা 12 থেকে 14 লাইন করে লেখার চেষ্টা করবো। অনেকে আছে প্রায় 7 লাইন 8 লাইন করে লিখে এক পেজে, একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড গ্যাপ দিতে দেখা যায় 1 হাত গ্যাপ করে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখতে খুবই দৃষ্টিকটু এবং টিচারদের চোখে পড়ে। তো এগুলো একটু অ্যাভয়েড করবা। খুবই কম মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবা। এবং একটা কাজ করতে পারো যে নীল কলম ইউজ করতে পারো টপিকের, ধরো প্যারাগ্রাফ দিলো, প্যারাগ্রাফের হেডলাইনটা লেখার জন্য নীল কলম ইউজ করতে পারো। ঠিক আছে। এরপর সহ কমপ্লিটিং স্টোরি। স্টোরির মধ্যে 2 ধরনের আসে, একটা হচ্ছে তোমার ট্রেডিশনাল, আরেকটা হচ্ছে নর্মাল। অন্য স্টোরি বানাই দিই, তোমরা নিজের ইচ্ছে মতো লিখতে পারো। স্টোরিতে মোরাল লাস্টে লেখার চেষ্টা করো যদি পারো, কারণ জিনিসটা হচ্ছে তুমি একটা স্টোরি বললা কাউকে, স্টোরিটার মূল ভাব কি, বা কাউকে যদি 1 লাইনে বুঝাইতে চাও, তো এই হিসাবে মোরালটা লেখাটা একটু গুরুত্বপূর্ণ। আর এটা তোমার এক্সট্রা একটু মার্কও ক্যারি করতে পারে। এরপর আসলে ইনফর্মাল লেটার এবং ইমেল। বেশিরভাগ ক্ষেত্রে ইনফর্মাল লেটারটাই আসে তোমার। ইনফর্মাল লেটার ধরো 2 পেজের বেশি এক্সিট করিও না। কিভাবে লিখবা? যখন এই পেজ থেকে শুরু হইলে যাতে এই পেজে শেষ হয়, যাতে কখনো যাতে এই পেজে শুরু না করে আবার পরের পেজ উল্টাইতে হয়। মানে টিচার যাতে এইভাবে খাতা খুললে 2 পেজে পর পর দেখে, তখন হচ্ছে তোমরা
অলমোস্ট, বা যদি উল্টাইতে হয় এটা আসলে ইনফর্মাল লেটারের ফরম্যাটের মধ্যে পড়ে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে গ্রাফ এন্ড চার্ট। গ্রাফ এন্ড চার্টও খুব ইজি একটা জিনিস, তোমরা স্পেসিফিক রুলসও জানো কীভাবে লিখতে হয়, কীভাবে হচ্ছে শর্ট কনসিস করে লিখতে হয়, এটা জানো আশা করি। এরপর হচ্ছে লাস্টে আমাদের থিম। থিম হচ্ছে পয়েম থেকে তোমাদের থিম লিখতে হয়, কোনো একটা পয়েম তোমাদের দিয়ে দেয়, একটা স্পেসিফিক পার্ট দিয়ে দেয় বা পয়েমটার নাম বলে দেয়, এটা থিম লিখতে বলে। এই জিনিসটা হচ্ছে ভাই সম্পূর্ণই মুখস্থ বলতে পারি আমরা, তো একটু বারবার তোমাদের বইয়ে যেই পয়েমগুলো আছে ওই পয়েমগুলো তোমাদের থিমটা আগে থেকে পড়ে যাও, আগে থেকে একটু মুখস্থ করে যাও, যাতে তোমাদের লিখতে সহজ হয়। মুখস্থই করে যাও, এটা আসলে তোমার খুব বেশি ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ থাকে না এখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওভারঅল ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন। এবার হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারটা একটু দেখি। আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারে প্রথম কথা হচ্ছে তোমার গ্রামার পার্টে যা যাই আছে, এখানে যাই আছে সবগুলোর জন্য তোমাদের সাজেশন হচ্ছে লাস্ট 4 থেকে 5 বছরের কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো। এইবারে তোমাদের তো অভিন্ন প্রশ্ন পরীক্ষা হচ্ছে, তো আশা করা যায় প্রত্যেকটা বোর্ডের কথা যেহেতু চিন্তা করতেছে, তোমাদের পরীক্ষাগুলো তুলনামূলক একটু সহজ হবে। আবার এটা ভেবে বসে থাকো না যে ভাই অনেক সহজভাবে পড়াশোনা করা লাগবে না, জিনিসটা কিন্তু এগুলো না, মিডিয়াম লেভেলের একটা প্রশ্ন আমরা আশা করতে পারি। তো ওই হিসেবে তোমাদের বোর্ড প্রশ্ন রিপিট হওয়ার চান্স ভালোই বলা যায়। তো তোমরা আগের বোর্ডের প্রশ্নগুলা ভালোভাবে প্র্যাকটিস করবে, এখানে অনেকগুলো। এখানে মধ্যে সবচেয়ে বেশি ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে তোমরা এখানে রাইট ফর্ম ভার্বস, কারণ এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এবং আর্টিকেলস। আর্টিকেল ভাই খুব সহজ মনে হয় আমাদের কাছে ভাই, যে ভাই এ এন দা ক্লজ বসাই দিলেই পারবো, কিন্তু না, একটু এখানে ক্রিটিক্যাল জিনিস থাকে কিছু। এরপরে আমরা যদি প্রিপোজিশন ক্ষেত্রে বলি, প্রিপোজিশন ক্ষেত্রে কতগুলো আছে স্পেসিফিক, ধরো টাইমের ক্ষেত্রে বা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্সের ক্ষেত্রে বা ডে নাইটের, মানে অনেকগুলো এরকম ডিফারেন্সিয়াল জিনিসপত্র আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো প্রিপোজিশন ক্ষেত্রে ভালোভাবে খেয়াল করবা। এরপর হচ্ছে উইথ ক্লোজ। উইথ ক্লোজ সম্পর্কে তার কিছু বলাই নেই, খুবই সহজ জিনিস। এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এটা একটু তোমাদের স্বাধীনতা থাকে, ধরো অনেক নিয়ম হয়তো, এবং তোমরা স্কুল তো না, সরি, কলেজে পরীক্ষা দিয়ে আসার ক্ষেত্রে তোমরা দেখছিলে যে কমপ্লিটিং সেন্টেন্সে শুধুমাত্র একটা আনসারই টিচাররা দেয়, বা এর বেশি অন্যরকম তুমি লিখতে চাইলে তোমাদের আনসারটা দেওয়া হয় না বা কেটে দেয়। কিন্তু বোর্ড প্রশ্নে, বোর্ড পরীক্ষায় তোমার একটা কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো আনসার থাকে, মানে ওনারা যতগুলো আনসার সম্ভব, বিকল্প যতগুলো আনসার সম্ভব সবগুলো দিয়ে রেখে, তুমি যদি ঠিকভাবে যে কোনো একটা নিয়মে লিখো তোমার মার্ক পাওয়া হয়। এরপর আসলে ন্যারেশন। ন্যারেশনের ক্ষেত্রে স্পেসিফিক কিছু রুলস আছে, ওগুলো ফলো করে নিয়মটা লিখে দেওয়া। এরপরে প্রনাউন, প্রনাউনের ক্ষেত্রেও সেম, স্পেসিফিক রুল ফলো করে নিয়মটা লিখে দেওয়া। এই মডিফায়ার কানেক্টের ক্ষেত্রে সেম, ঠিক আছে? এরপর আসলে রিটার্ন। আচ্ছা, এখানে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম পার্টটা একটু ওই আমাদের মুখস্থ টাইপ হয়ে যায়, যে ওই কোনটা সিনোনিম কোনটা কোনটা অ্যান্টোনিম কোনটা, এই জিনিসটা এটা মেবি টেক্সট থেকে দেয় কিছুটা, বা তোমাদের সিন পেজেস থেকে কিছুটা আসে। তো আসলে সিন পেজের ওই সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু ভালোভাবে দেখে যাওয়া, এবং আবার বলতেছি বিগত 4 বছরের কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া। তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে স্পেসিফিকলি বলতে গেলে ভাই এগুলোর কোনো আসলে সাজেশন হয় না সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে, কারণ অনেক শব্দ আছে ইংলিশে, তো কয়টা সিনোনিম অ্যান্টোনিম বুঝতে পারবা বা কয়টা তোমার জানা থাকতে পারবে। তো এতদিন তোমরা ইংলিশ পড়ে আসছো, আশা করি অনেকগুলো ওয়ার্ড তোমরা জানো, এবং প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিমাস অ্যান্টোনিমাস কি হতে পারে সবগুলো জানো তোমরা। তো ওই হিসেবে আনসার দিবে আর কি। এরপর আসে পাংচুয়েশন। পাংচুয়েশন সবচেয়ে সহজ জিনিস ইংলিশ সেকেন্ড পেপারে, যে কিছু পারে না সে পাংচুয়েশন হলেও পারে, ঠিক আছে? এরপর আসে লাস্টে রিটেন পার্টে। রিটেন পার্টে সেম ফর্মাল লেটার। ফর্মাল লেটার 1 পৃষ্ঠার বেশি কখনোই যাবে না। কিছু 1 পৃষ্ঠার বেশি যদি যাও তাহলে মনে করো মাত্র 2-3 মার্ক এখানে এমনি চলে গেছে, আর টিচার যদি একটু করা হয় দেখো পুরোটা কাট দিচ্ছে, কারণ ফর্মাল লেটার। তুমি প্রিন্সিপালের কাছে একটা লেটার লিখতেছো, তুমি একটা ইউএনের কাছে একটা লেটার লিখতেছো, তুমি ভাই কি সাহিত্য রচনা করবা যে ভাই 2 পৃষ্ঠা লিখে দিচ্ছি ভালো লাগছে? প্রিন্সিপাল কি জীবনে করবে 2 পৃষ্ঠা তোমার করবে না? প্রিন্সিপাল কি জানতে চাইবে তোমার থেকে? স্পেসিফিক ধরো তোমার একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম লাগবে, তোমার স্পেসিফিক কেন লাগছে স্যার, এই কারণে মাল্টিমিডিয়া ক্লাসরুমটা রাখতেছে, এটা আমাদের জন্য এই কারণে গুরুত্বপূর্ণ, শেষ। 3-4টা লাইনের মধ্যে তোমার একটা অ্যাপ্লিকেশন শেষ বা ফর্মাল লেটার শেষ। এত ভাই সাহিত্য রচনা করার এখানে কিছু নেই। ক্রিয়েটিভিটি দেখাতে হলে দেখাবো তোমার প্যারাগ্রাফে, দেখাবো কম্পোজিশনে, কিন্তু কখনোই তোমাদের ইনফর্মাল লেটারে কখনোই বেশি ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করবো না, করলেই শেষ। এরপর আসলে রিপোর্ট রাইটিং। এটা হচ্ছে ওই বাংলার প্রতিবেদন আছে না, ওই টাইপ জিনিসপত্র আর কি। ওইটার ইংলিশ ভার্সন হচ্ছে রিপোর্ট রাইটিং, একটু গুছাই লিখবা। এরপর সে প্যারাগ্রাফ অ্যান্ড কম্পোজিশন। প্যারাগ্রাফের ক্ষেত্রে তো বললামই এর আগে যেটা বলে আসি 3 থেকে 4 দিন, এবং কম্পোজিশনের ক্ষেত্রে যদি আসি, কম্পোজিশনে তোমাদের হচ্ছে 14 মার্ক, মোটামুটি হাইয়েস্ট মার্ক হচ্ছে এটাতে কম্পোজিশনে। কম্পোজিশনের ক্ষেত্রে প্যারাগ্রাফে কিন্তু আমরা জানি প্যারা প্যারা করা যায় না, ধরো একটা টেক্সট শুরু করছি এবারে শেষ করে দেয়, কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে প্যারা করা যায় এবং প্যারা করতে হয়, এটা তোমাদের ম্যান্ডেটরি। কারণ কম্পোজিশন মানেই হচ্ছে, কম্পোজিশন একটা রুলসের মধ্যে পড়ে যে প্যারা করে লিখতে হয়, ঠিক আছে? তো একটু গুছাই লিখবা, সুন্দর করে লিখবা, প্রত্যেকটা প্যারা শেষে একটু গ্যাপ রাখবা। আর জিনিসটা হচ্ছে তোমরা এভাবে শুরু করতে পারো, ধরো আমি যদি বলি এখানে হচ্ছে কম্পোজিশনের নামটা লিখবা, কম্পোজিশনের মেইন নামটা লিখবা। এরপর হচ্ছে এটা যদি পেজ হয় আমাদের, পেজের শুরু করবা তো মার্জিন তো বললাম, এটা হচ্ছে মার্জিন আমার, ঠিক আছে? এবার এখান থেকে নাম লিখলা, সরি এখানে হচ্ছে নাম লিখলা, তোমরা কম্পোজিশনের নামটা লিখলা, পেজের একটু গ্যাপ রেখে শুরু করবা, এখান থেকে শুরু করবা, বুঝছো? এরপরে ধরলে এখানে শেষ, আবার এখান থেকে লেখা শুরু করে দিন, একটু গ্যাপ রেখে এখান থেকে শুরু করবা,
যাতে তুমি যে প্যারাটা করতেছো এটা টিচাররা যাতে বুঝতে পারে। অনেক সময় হয় কি আমাদের অনেকের লেখা হচ্ছে অনেক মানে অনেক ছোট ছোট করে লিখতেছে, তখন হচ্ছে আমরা প্যারা যে করছি এটা টিচারও বুঝে না। আর দেখো আমাদের একটা খাতা টিচাররা সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট দিবে, তো টিচাররা তোমার কষ্ট করে আবার প্যারা খুঁজে বের করবে, ওটা খুঁজে পড়ে নাম্বার দিবে, অনেক খেসেলের বিষয়। তোমরা যাতে সুন্দরভাবে এই জিনিসটা দেখাইতে পারো ওইটার জন্যই এভাবে প্র্যাকটিস করবে আর কি। আচ্ছা, তো একটুকু ছিল আমার ইংলিশ সাজেশন। তোমরা এই পর্যায়ে এসে অনেক চাপ যাচ্ছে তোমাদের উপর, আসে মানে বুঝা যাচ্ছে ভাই এইচএসসি একটা পরীক্ষা, তোমাদের উপর ভালোই চাপ যাচ্ছে। এরপর হচ্ছে এখনো সায়েন্সের গুলো শুরু হয়নি, তখন একটু হয়তো রিল্যাক্স পাবো, কারণ ভাই দেখা যায় এইচএসসি তে হয় কি আমরা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি এগুলো পড়ি না, কিন্তু সায়েন্সের গুলো খুব ভালো করে পড়াশোনা করি, এই জন্য বাংলা ইংলিশটা আমাদের কাছে কেন লাগে। আর একটা বিষয় এটা হচ্ছে মানে খুব খারাপ লাগলো সত্যি যে আমাদের স্টুডেন্টরা হচ্ছে বাংলা ইংলিশে সবচেয়ে বেশি এ প্লাস মিস করে, এবং এটার কারণে দেখা যাচ্ছে মাঝে মাঝে আমাদের যেহেতু এ প্লাস মিস হয়, অনেক আছে মেডিকেল অ্যাসপারেন্ট, তাদের ক্ষেত্রে হচ্ছে এ প্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, যেটা হচ্ছে আমরা যখন বাংলা ইংলিশে এ প্লাস পাই না তখন মিস হয়ে যায় জিনিসটা। তো আশা করি তোমরা বুঝছো, খুব ভালোভাবে পরীক্ষা দিবা। রিটেনের ক্ষেত্রে হাজারের কথাবার্তা লিখবা না, স্পেসিফিক জিনিসপত্র লিখবা। হাজারের কথা লিখতে পারো শুধুমাত্র কম্পোজিশনে, হাজারে মানে যে টপিকের বাইরে গান লিখে দিয়ে জিনিসটা এরকম না, মানে টপিকের মধ্যে থেকে একটু একটু বাড়াই 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 লিখবা। কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে বা ধরো তোমার সামারির ক্ষেত্রে খুবই টপ নচ, একদম তোমার স্পেসিফিক পয়েন্টে লিখবা, বুঝছো, এর বেশি লেখার চেষ্টা করবো না। তো একটু ছিল আমার সাজেশন তোমাদের সাথে। এইচএসসি এইচএসসি শেষ হওয়া পর্যন্ত অনেকগুলো ভিডিও দিব আমরা সাজেশন টাইপ, এবং তোমাদের সাথে এইচএসসি পর আমাদের দেখা হবে। তোমরা আমাদের থেকে আশা করি ভালো একটা সার্ভিস পাবে এইচএসসি পরে অ্যাডমিশনের সময়। তো এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।